ভ্রমণপ্রিয় বাঙালির পায়ের তলায় সর্ষে। সেই সুযোগ পেলেই বেরিয়ে পড়ে ভ্রমণের উদ্দেশ্যে। এবার আমার ভ্রমণ হতে চলেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভুটান, যা সম্পূর্ণ একটি কার্বন ফ্রি রাষ্ট্র এবং বজ্রপাতের বা মেঘের দেশ। পাহাড়ের কোলে ছোট্ট এই দেশের জনজীবন কেমন এবং সেখানকার জীবনযাত্রা কেমন তাই দেখার উদ্দেশ্যেই আমার এবার ভুটান যাত্রা। তবে এবার ভুটান যাত্রায় কলকাতা থেকে আপনি খুব কম খরচে মাত্র 255 টাকার বিনিময়ে কিভাবে ভুটান পৌঁছে যাবেন তার বিবরণী রয়েছে এখানে। আমরা কলকাতার শিয়ালদা স্টেশন থেকে যাত্রা শুরু করেছিলাম। শিয়ালদা থেকে সম্পূর্ণ জয়গাঁওর বর্ডার দিয়ে ভুটান প্রবেশ করেছি মাত্র 255 টাকায়। তবে ভুটানে দুটো জিনিস খুব সস্তা, পেট্রোল এবং লিকার। ওখানে লিকারের দাম কেমন থাকে এবং সেই জায়গার শান্তি কতটা সুন্দর তাই দেখার উদ্দেশ্যেই এবার যাত্রা কলকাতা থেকে ভুটানের উদ্দেশ্যে। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে। আজকে যাত্রা হতে চলেছে শিয়ালদা থেকে ভুটান। কলকাতা থেকে ভুটান সবচেয়ে কম খরচে কোন রুটে কিভাবে যাবেন সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে। তো স্কিপ না করে দেখতে থাকুন, খুব তথ্যপূর্ণ হবে এই ভিডিওটি। তো এখন রয়েছে শিয়ালদা স্টেশনে, আমরা যাব কাঞ্চনকন্যা এক্সপ্রেস 8টা 35-এ ছাড়বে শিয়ালদা থেকে। তো শিয়ালদা থেকে 12 বা 14তে দেবে, দিলে আমি ট্রেনও দেখাচ্ছি। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যাওয়ার জন্য জেনারেল বগিতে বিশাল লাইন। এদিকে দুটোই একই রকম অবস্থা পুরো। আমি আর বেশি দূর যাবো না, বেশি দূর গেলে আমার জায়গাটা ফেরত পাবো না। ওর জন্য এখান থেকে দাঁড়াই। মোটামুটি কৃষাণু আর আমি দাঁড়িয়েছি। প্রথমে দাঁড়িয়েছিলাম 12তে, তো অ্যানাউন্স হওয়ার পর 14তে এলাম। আর আজকে বিশাল ভিড় সামনে। এই যে আমাদের কাঞ্চনকন্যা চলে এলো, শিয়ালদা আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। লাইনে দাঁড়িয়ে আছি, এখনও মোটামুটি 8টা 35-এ ছাড়বে, আর এখন বাজে 8টা 27। এখনও ছাড়েনি জেনারেল লাইন। আর টিকিটটা দেখিয়ে দিই। টিকিট হচ্ছে 215 টাকা পড়েছে শিয়ালদা থেকে হাসিমারা পর্যন্ত। এটা হচ্ছে প্রথম খরচ, 215 টাকাটা প্রথম খরচ। এবার এইখান থেকে হাসিমারা গিয়ে আমরা কিভাবে যাব সেটা তো গেলেই দেখতে পারবেন। ওখানে গেলেই আমরা কোন গাড়িতে করে যাচ্ছি এবং কীভাবে যাচ্ছি ভুটান সেটাও দেখতে পারবেন। এটা হচ্ছে ভুটান ভ্রমণের, কলকাতা থেকে ভুটান যাওয়ার সবচেয়ে কম খরচে। তো এখন বিশাল লাইন, প্রচুর লাইন রয়েছে। এখন এইরকমভাবে গাদাগাদি করে উঠতে হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 8টা 35 বাজে। আমাদের ওঠালো মোটামুটি 8টা 33-এ। খাবারও কিনতে পারিনি এখন, আর জলও কেনা হয়নি, কিচ্ছু কেনা হয়নি। তো এখন কোথায় যাবে? লাস্ট হবে মানে আলিপুরদুয়ার জংশন। তো এই কাকা যাবে আলিপুরদুয়ার জংশন, অসুবিধা নেই, আমরা হাসছি তার আগেরটা। চলো জানি কেমন হচ্ছে। আর প্রচণ্ড ভিড় রয়েছে এদিকে, প্রচণ্ড ভিড় বলতে বিশাল ভিড়। এত ভিড় এখানে, প্রচন্ড ভিড়। কারো জুতো হারিয়ে গেছে, আমার তো ক্যামেরা পড়ে গেছিল একবার। যাই হোক, অসুবিধা হয়নি সিটের ওপর। আর এর হচ্ছে জুতো পড়ে গেছে, একটা রয়েছে জুতো, আরেকটা নেই। তো এখন বাজে প্রায় 10টা। আমাদের বর্ধমান ঢুকবে প্রায় 11টার দিকে, 10:30টার দিকে। তো এইরকম ভিড় এখনও দূর থেকে অনেক। আমরা তো উঠেছি শিয়ালদা থেকে, শিয়ালদার পরে যারা উঠেছে তারা এরকম দাঁড়িয়ে রয়েছে, প্রচুর ভিড়। আর ওপরে এরকম একটার পর একটা সবাই পা দিয়ে শুয়ে রয়েছে। আর এখন ট্রেনের স্পিড 102, একটু আগে 117-18 ছিল, এখন 102-100। তো আরেকটু পরে আমরা খেয়ে নেবো। খাবার তুলতে পারিনি, কৃষাণু খাবার এনেছে ভাত, ওখান থেকে অর্ধেক খেয়ে নেবো, কিচ্ছু করার নেই। মানে অ্যাকচুয়ালি বেশি করে এনেছিল, ওখান থেকে নিয়ে নিতে হবে। এখন বাজে 10:30, এখন এসে পৌঁছেছি বর্ধমানে। আর এতক্ষণ মানে আমরা ট্রেনে উঠেছি 8টা 35-এ, 10:30। তার আগে লাইনে দাঁড়িয়েছিলাম 1 ঘন্টা, মোটামুটি 3 ঘন্টা মতো আমাদের জল খাওয়া হয়নি, আর জল পাইনি। তাই এখানে বর্ধমানে এসে যে জলওয়ালা উঠেছে, মানে মোটামুটি ওঠার 2 মিনিটের মধ্যে ওর প্রায় 40-50টা বোতল শেষ হয়ে গেছে। তো এখানে 5 মিনিট ট্রেন দাঁড়াবে, বাইরে খাবারও বিক্রি হচ্ছে। আর এখন আমরা খাবারটা খেয়ে নেবো।
10:30 বাজে, এখন খাবার খাবো। খাবার খেয়ে মোটামুটি একটা জায়গায় সেট হয়, তারপরে একটুখানি বসে বসেই ঘুমাতে হবে। জেনারেল বগিতে টয়লেটের অবস্থা এরকম, বিশাল ভিড় আছে আজকে, বিশাল ভিড়। টয়লেটের এরকম অবস্থা, তো একটা থেকে অন্যটায় যাবো এরকম অবস্থা। টয়লেট একটা খোলা রয়েছে আর একটা পুরো বন্ধ। জেনারেল ট্রেনে গেলে কাঞ্চনকন্যাতে এরকম ব্যবস্থা পাওয়া যাবে। ক্যামেরাটা বের করলাম শুধুমাত্র একটাই কারণে, ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু পাশের এই দাদার নাক ডাকায় উঠে গেলাম আর দাদা ঘুমাচ্ছে বিশাল স্টাইলে। এবার হচ্ছে দাদার সাথে কথা বলে জানলাম, দাদা হচ্ছে শ্রমিক মানুষ, বাইরে বাইরে কাজ করে, অনেক দিন পর বাড়ি যাচ্ছে, যে 3 বছর পর বাড়ি যাচ্ছে, মালদায় বাড়ি। তো ফারাক্কা ঢুকবে একটু পরে, ফারাক্কা ঢুকতে ঢুকতে প্রায় 1টা, মালদা 2টো, না মালদা 3টে, ফারাক্কা ঢুকতে ঢুকতে 2টো এরকম হবে। এখন বাজে 2:30, 3টের সময় মালদা ঢোকার কথা, আধ ঘন্টা আগে মালদা ঢুকে গেছে। তো এখানে একটু ফাঁকা হয়ে গেছে ট্রেন, বেসিক্যালি মালদায় ফাঁকা হয়ে যায়। আর এখান থেকে এখন বাইরের অবস্থা এরকম, স্টেশনে অনেকে শুয়ে রয়েছে। মালদার ভিডিওটা একটু করিয়ে নিই। তো আধ ঘন্টা আগে ট্রেন দাঁড়িয়েছে এখানে এসে, আধ ঘন্টা এখানে দাঁড়াবে। এখন বাজে ভোর 3:30, ভোর বা রাত যাই বলি না কেন, এখন বাজে 3:30, সবাই ঘুমাচ্ছে। এদিকে সবাই ঘুমাচ্ছে, এদিকে দাদু ঘুমাচ্ছে, মোটামুটি সবাই এখন ঘুমে মগ্ন। বাচ্চাটার জন্য এর মা ঘুমাতে পারছে না, বাদ বাকি সবাই ঘুমাচ্ছে। গরম ভোর হয়েছে, বাইরে বিশাল গরম। এখন রয়েছে আলুয়াবাড়ি রোড জংশন। আলুয়াবাড়ি রোড জংশন হচ্ছে এমন একটা জায়গা, এখান থেকে যেগুলো এনজেপি যায় এখান থেকে ডান দিকে চলে যায়, আর এই রোডটা দিয়ে এখান থেকে ডান দিকে বেঁকে যায় এনজেপি। আর আমরা যাচ্ছি সোজা সোজা গিয়ে বাঁদিকে, এটা শিলিগুড়ি হয়ে আলিপুরদুয়ার জংশনে চলে যাবে। তো এখন ভোরবেলা, সূর্য সবে উঠেছে, 6:21 বাজে, কিন্তু কুয়াশা রয়েছে এদিকে। আমাদের দিকে যেমন একদম কুয়াশা নেই, এদিকে ঠান্ডা ঠান্ডাও রয়েছে এবং কুয়াশাও রয়েছে। এদিকের ওয়েদারটা আমাদের ওই দিক থেকে মোটামুটি গড়ে 4-5 ডিগ্রি কম থাকে ওয়েদারটা। কৃষাণু ঘুম হলো? ঘুমিয়েছে। তো এখন দার্জিলিং থেকে শিলিগুড়ি স্টেশন থেকে পুরো উল্টো দিকে যাচ্ছি আমরা। পুরো ওই আলুয়াবাড়ি রোড থেকে যেটা এনজেপি যায় সেটা সরাসরি চলে যায় সোজা, আর এইটা শিলিগুড়ি পর্যন্ত আসে। এই যে শিলিগুড়ি জংশন, এইটা এখান থেকে 200 মিটার মতো গিয়ে আবার ডান দিকে বেঁকে যাবে। আসলে আমরা যেখান থেকে এসছি, যেই পথ থেকে আসলাম শিলিগুড়িতে, ইঞ্জিনটা পুরো চেঞ্জ করে। এখন আর ডিজেল ইঞ্জিন লাগলে, এখন ইলেকট্রিক ইঞ্জিনই চলে পুরোটা, কিন্তু পুরোপুরি ইঞ্জিন চেঞ্জ করে উল্টো দিকে নিয়ে যায়। আমরা সোজা আসলাম, যেদিকে আসলাম আবার উল্টো দিকে ইঞ্জিন লেগে উল্টো দিকে আমরা পুরো নিয়ে ডান দিকে বেঁকছে। ডান দিকে গিয়ে আমরা চলে যেতে পারবো আলিপুরদুয়ার জংশনে। এই হচ্ছে এখানকার ব্যাপার। ওর জন্য শিলিগুড়িতে অনেকটা সময় লাগিয়ে দেয়। শিলিগুড়িতে প্রায় 45 মিনিট মতো দাঁড়ালো, শুধুমাত্র ইঞ্জিন চেঞ্জ করার জন্য, সামনে থেকে পেছন দিকে নেওয়ার জন্য। শিলিগুড়ির পর থেকে যখন শিবক হয়ে সীমানার দিকে যায়, আমাদের এখন সামনেই চা বাগান শুরু হয়ে গেছে, পুরোপুরি চা বাগান এদিকে। গরমকাল, কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে এদিকে। আসার আগেই দেখে নিয়েছিলাম ওয়েদারটা একটুখানি মেঘলা রয়েছে, তবে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে হাসিমারায়। আমাদের সঙ্গে দুটো দিদি বসে আছেন, ওনারাও হাসিমারা যাবেন, ওনার বাড়ি হাসিমারাতেই। তো ওখানে সকালেও বৃষ্টি হচ্ছে, ফোন করে শুনেছে। এই হচ্ছে ব্যাপার। আর এই পথের সৌন্দর্য, মানে মোহময় সৌন্দর্য রয়েছে এখানে। শিলিগুড়ি থেকে শুরু করে পুরো আলিপুরদুয়ার পর্যন্ত, নিউ আলিপুরদুয়ার পর্যন্ত এইরকম সৌন্দর্য, পুরো সারিবদ্ধভাবে চা বাগান রয়েছে।
এটা কোন নদী? মহানন্দা নদী। মহানন্দা নদী গেল, পুরো শুকনো এখন। বর্ষাকালে এই নদী দিয়েই হরপাবান যায়। বিশাল এখানে জঙ্গল শুরু হয়ে গেছে। এই জঙ্গলটা এটাই জলদাপাড়ায় মিশে গেছে। এই যে হ্যাঁ, এই জঙ্গলটা হচ্ছে জলদাপাড়া জঙ্গলের একদম বাইরের দিকটা, বাফার জোন এটা। জলদাপাড়া জঙ্গলের বাফার জোন এটা। আর এখানে হচ্ছে মোটামুটি বাফার জোনে হাতি আসে, কিন্তু বাদ বাকি গন্ডা টন্ডার এগুলো আসে না এদিকে। তবে হাতি আসে, ওই জন্য মাঝে মাঝেই পুরো রেল লাইনের উপরেই এলিফ্যান্ট করিডোর করা রয়েছে। ওর জন্য ট্রেন ধীরে ধীরে যাচ্ছে। তো এখানে মোটামুটি এখান থেকেই ময়ূর দেখা শুরু হয়ে যায়। ময়ূর দেখা শুরু হয়ে যায়, হাতি দেখার বা চাপের হয়ে যায়। মানে এলিফ্যান্ট করিডোর হাতি যখন যায়, হাতি কাটাও পড়ে এর জন্য। এখানে মানে রেল গাড়ি যদি বা ট্রেন যদি জোরে চালায়, হাতি মাঝে মাঝে কাটা পড়ে, ওর জন্য ট্রেন আসতে চালাচ্ছে এখানে। আর মোটামুটি শিবকে ঢোকার আগেই নদীগুলো পড়ছে, নদীগুলোতে এখন জল একদম নেই। বৃষ্টির পরে এগুলোতেই হরপাবান চলে আসবে হুটহাট করে। তো শিবকে ঢুকছি এখন। আর দুদিকে পাহাড়, একটু আগে একটা রাস্তা ছিল রেল, যেটা দুদিকে পাহাড়, মাঝে রেল। আর এখান থেকে টার্ন নিয়ে সেবকে ঢুকছে। তো আমাদের সেবক ঢুকছি, আর এখান থেকে সিকিম রংপো যেটা টানেল আছে, পুরোপুরি টানেলের মধ্য দিয়ে বা এই গুহার পথের মধ্য দিয়ে, সুড়ঙ্গের পথের মধ্য দিয়ে যে ট্রেন যাত্রা এখান থেকে ডাইরেক্ট চলে যাওয়া যাবে সিকিমে, সেটা এখান থেকেই শুরু হচ্ছে। আর মোটামুটি কাজ কমপ্লিট হলে কিছুদিন পরে সেটা চালু হয়ে যাবে। কিছুদিন মানে তারও মোটামুটি 1 বছর ধরা যায় চালু হতে হতে। ওই তো এটা 2025, 2026 সাল, মানে 1 বছর পর চালু হয়ে যাবে। টানেলে লেখা রয়েছে রংপো টানেল, আমি জুম করে দেখাচ্ছি। টানেল 1, পোর্টাল 1, পুরোপুরি পাহাড়ের মধ্য দিয়ে, পাহাড় সুড়ঙ্গ করে করা। ওয়ান ওয়ে তো, মানে একটা লাইন, সিঙ্গেল লাইন। এটা এখন আমি ঠিক বলতে পারছি। তো এইরকমভাবে পাহাড়ের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে। এখান থেকে পুরো পাহাড়ের মধ্য দিয়ে চলে যাবে ডাইরেক্ট রংপোতে, সিকিমে, তাই তো? সিকিমের রংপোতে। আর ছাড়বে সেবক থেকে, সেবক থেকে ছেড়ে সিকিমের রংপোতে। কিন্তু সেবকে এই ট্রেনগুলো দাঁড়ায় না, সেক্ষেত্রে সেবক থেকে সিকিমে যাবে কি, তখন হয়তো এই ট্রেনগুলো সেবকে দাঁড়াবে, এটা হতে পারে। এই ট্রেন আচ্ছা, এনজিপি থেকে ছাড়বে, এনজিপি থেকে সেবক, সেবক থেকে সিকিম। আর এই নদীটার নাম কি? তিস্তা নদী। তিস্তা নদীতে জল নেই বলতে গেলেই চলে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যখন ওই হরপাবান হলো, হ্যাঁ 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 হ্যাঁ, বাঘমুন টানেলের ব্রিজ। আচ্ছা, এখনো আমরা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, তবে টানেলটা বেশি বড় না, মোটামুটি 100 মিটার মতো হবে। 100 মিটার মতো হবে টানেলটা। এরকম আর কটা টানেল পার করতে হবে আমাদের? হয়তো আরেকটা। আর যদি ওইটা দিয়ে যাওয়া যায় রংপো, পুরোপুরি এরকম টানেল। 2-1 জায়গায় যেখানে নদী রয়েছে 19টা টানেল প্রায় চালু হয়ে গেলে 26-এ চালু হবে। চালু হয়ে গেলে একটা আসার ইচ্ছা রয়েছে। আর এদিকে আরেকটা টানেল ঢুকছে, তবে টানেলটা ছোট। একই রকম 100 মিটার মতো হবে।
এদিকে পুরো পাহাড় উঠে গেছে। শীতকালে জঙ্গলে বেশি আগুন লাগে। পুরুলিয়া গিয়ে দেখেছিলাম, ওখানে হচ্ছে শালপাতা পড়ে রয়েছে, শালের জঙ্গল, আর দূর থেকে দেখা যাচ্ছে আগুন জ্বলেই আছে। ভেতরের রাস্তা দিয়ে গেছিলাম, পাহাড়ের ভেতরের রাস্তায়, সেখানেও কন্টিনিউ আগুন জ্বলছে কিছু কিছু জায়গায়। মানে আগুন একবার লাগলে নেবে না সহজে। এখানেও সেই একই অবস্থা, আগুন লেগে এই অবস্থাগুলো পুড়ে গেল। একটু আগে যে চা গাছগুলো দেখছিলাম, চা বাগানগুলো, সেগুলো নতুন, আর এগুলো বেশ পুরনো এবং মোটা মোটা। আসলে চা গাছ যখন অনেক বয়স হয়ে যায়, এগুলো বয়স কম করে হলেও 15-20 বছর তো হবে, তার বেশি। যখন বয়স হয়ে যায় তখন এর গুঁড়ি বিশাল মোটা হয়ে যায়, এবং যখন এই চা গাছ বাদ দিয়ে দেয় তখন এগুলো দিয়ে ফার্নিচার তৈরি হয়। ফার্নিচার বলতে টি টেবিলের যে স্ট্যান্ড, সেগুলো তৈরি হয়। এগুলো পুরো গাছটাই, পাতা বাদে পুরো গাছটাই ফার্নিশ করে, গালা পালিশ করে চড়া দামে বিক্রি হয়। মানে শৌখিন টি টেবিল, বেশ মজবুতও হয় এবং দেখতেও বেশ ভালো লাগে। এটা হচ্ছে বাগড়াকোট। বাগড়াকোটে আমাদের ট্রেন দাঁড়াবে না, তবে হালকা স্লো করবে, নেমে যাওয়া যেতে পারে। আমরা চলে এসেছি মালবাজারে, নিউ মাল জংশনে। এখান থেকে বেসিক্যালি মালবাজারটা হচ্ছে বলা হয়, এই যে কাকা ভালো থাকবেন, আবার দেখা হয়ে পড়ে। তো এখান থেকে যারা ডুয়ার্স যায়, গেটওয়ে অফ ডুয়ার্স বলা হয় মালবাজারকে। এখান থেকে স্টেশন থেকে 2 কিলোমিটার দূরত্ব মালবাজার, আর এটা নিউ মাল জংশন। প্রচুর লোক এখানে নেমে গেল, মানে গাড়ি অর্ধেক ফাঁকা হয়ে গেল এখানেই যা ছিল। তো এখন চালসা ফরেস্ট শুরু হয়ে গেছে। ফরেস্টের মধ্যে এরকম ছোট ছোট অনেক জলধারা রয়েছে, যেগুলো জলের জায়গা, জল যাওয়ার জায়গা, যেগুলো বৃষ্টির সময় প্রচুর জল প্রবাহিত হয় এই সমস্ত নালাগুলো দিয়ে। এখন সেটা নয়, এখন বৃষ্টি নেই, বৃষ্টি হলে এগুলো হবে। চালসা ফরেস্টের মধ্যে ঢুকেই ময়ূরের দেখা পাওয়া যায়। একটা পাওয়া গেছিলো, ক্যামেরা অন ছিল না বলে দেখানো গেল না। আর ময়ূর এত দূরে যে অ্যাকশন ক্যামেরায় সেগুলো ধরা মানে বিশাল ব্যাপার। এই কাছে আসলে এগুলো এই ক্যামেরায় ধরা পড়ে। প্রচুর ময়ূর রয়েছে। চালসা ফরেস্ট থেকেই ময়ূরের দেখা শুরু, বেসিক্যালি সেবক থেকেই দেখা শুরু হয়ে যায়, তবে সেবকের পরে নিউমালের পরে চালসা ফরেস্ট। এখান থেকে আরো অন্যরকম ভিউ লাগে। পুরো জঙ্গল, জঙ্গলে একটা কিছু একটা ডাকছে। ঘন জঙ্গল। আর এখানে কিছু কিছু ঝোড়া রয়েছে, যেমন একটা ঝোড়ার নাম দেখলাম সুখা ঝোড়া। ঝোড়া আসলে কি? ঝোড়া আসলে যখন ছোট ছোট পাহাড়ি জলধারা, যেগুলো ছোট ছোট পাহাড়ি ঝর্ণা, এগুলোকে ঝোড়া বলে। সুখা ঝোড়া মানে বছরের ম্যাক্সিমাম টাইম সেটা শুকনো থাকে না, বৃষ্টির সময়টা একটু পাহাড়ের সবই তাই, তবুও কোনোটার নাম সুখা ঝোড়া এরকম রয়েছে। আর এগুলো হচ্ছে ঘুরতে যাচ্ছি, নিচে জলা জমি পাশে নদী রয়েছে। এই নদীটার নাম তোরসা ভুটান। ট্রেনের মধ্যে তলব, সিগনেচার, পপকর্ন সব একসাথে উঠেছে, আবার কিউআর কোড রয়েছে। মানে নেশা যারা করবে তাদের কোনো সমস্যা হবে না। তলব, তারপরে বিমল, গুটখা সব রয়েছে। তো এখন এসেছি বানরহাটে। বানারহাট। তো বানরহাটের পরে ডালগাঁও, তারপরে মাদারিহাট। বানরকে যে নাচায় তার নাম মাদারি, ওই জন্য বানরহাট, ডালগাঁও, তারপরে মাদারিহাট, তারপরে হাসিমারা। মোটামুটি এখন বাজে 10টা 20। আমাদের আরও প্রায় 1 ঘন্টার বেশি লাগবে, 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে এখান থেকে। আর আমরা এখন রয়েছি বানরহাটে। তো 16 ঘন্টা জার্নি করে আমরা নামলাম হাসিমারা স্টেশনে। কালকে যখন ট্রেনে উঠেছিলাম প্রচুর ভিড় ছিল, এখন এখানে বিশাল ফাঁকা। হাসিমারা স্টেশনে নেমেছি, এখান থেকে আমরা যাব জয়গাঁওতে। হাসিমারা স্টেশনটা এদিকে লাইন হচ্ছে, আর ওইদিকে পাহাড় থেকে
যে পাথর ভাঙা হয় সেই পাথরগুলো দিয়েই এই রেলের এই সমস্ত কাজ করা হয়, যেটা সেবক থেকে শুরু হয়েছে দেখলাম। তো হাসিমারা স্টেশন থেকে আমরা যাব জয়গাঁওয়ের উদ্দেশ্যে। এটা হাসিমারা, এখান থেকে আমাদের যেতে হবে ওল্ড হাসিমারা। যদি টোটো নেই, টোটোতে 10 টাকা ভাড়া নেবে, 5 মিনিট সময় লাগে। আর যদি হেঁটে যাই সেই পথটা সময় লাগবে প্রায় 10 থেকে 15 মিনিট। তো আগে হাসিমারা স্টেশনের বাইরে যাই, গিয়ে যাব ওল্ড হাসিমারা, ওখান থেকে বাস বা অটো করে চলে যাব আমরা জয়গাঁওতে। জেনারেলি আমাদের সময় লাগবে এখান থেকে জয়গাঁও যেতে আধ ঘন্টা, আর দূরত্ব 16 কিলোমিটার। কি ব্লগার? তো আমরা যেতে যেতে এক ভাইয়ের সাথে পরিচয় হলো। ভাইয়ের নাম কি? অনিকেত ঘোষ। অনিকেত ঘোষ। ওর বাড়ি হচ্ছে ভুটান বর্ডারের আগে জয়গাঁওতে, তাই তো? তো এখান থেকে জয়গাঁও যেতে কতক্ষণ সময় লাগবে? আধ ঘন্টা অটোতে। আর এখান থেকে অটো স্ট্যান্ড কত দূর? সামনেই। চলো তাহলে অটোতেই যাই, একসঙ্গে যাই শেয়ার করে। আর ওকে যখন পেয়ে গেছি, ওর কাছ থেকে বাদবাকি ইনফরমেশনগুলো নিয়ে নেবো। তো আমরা সামনে অটো স্ট্যান্ডের দিকে যাই। তো আমরা চলে এসেছি অটো স্ট্যান্ডে। অটো এখান থেকে যাবো জয়গাঁও, এবং অটোর ভাড়া কত সেটা শুনে নেবো। হাসিমারাই তো রয়েছে এখন আমরা। এই জয়গাঁও কোনটা যাবে? কত করে ভাড়া? কত? 50 টাকা ভাড়া মাত্র? 40 টাকা? আচ্ছা, এখান থেকে 50 টাকা, সামনে থেকে 40 টাকা। ভাড়া কত? 40 টাকা না? আচ্ছা আচ্ছা, ভাড়া 50 বলছে কিন্তু 40 ভাড়া তো। ঠিক আছে, 215 আর 50, 265 খরচ হচ্ছে এখন। তো 50 টাকা চাইছে, কিন্তু এখান থেকে ভাড়া 40 টাকা। আমরা 40 টাকা দিয়ে যাচ্ছি। 215 আর 40, 255 খরচা হচ্ছে আমাদের এখন ওই পুরোপুরি জয়গাঁওতে যাওয়া পর্যন্ত। তো এইরকম, এটা মনে হয় ইলেকট্রিক মহিন্দ্রার এরকম ছোট্ট ইলেকট্রিক গাড়িগুলোতে 5 জন করে নিচ্ছে, লাগেজ ওপরে রাখা রয়েছে। তো এখান থেকে পুরোপুরি, এখান থেকে টোটো মডিফাইড করা। এটা টোটো আর অটোর মাঝখানে কোটো, যাই হোক। তো এখান থেকে আমরা যাচ্ছি 40 টাকার বিনিময়ে পুরোপুরি জয়গাঁও পর্যন্ত। তো এটা হচ্ছে আমরা যাচ্ছি যে গাড়িটায় করে, ইলেকট্রিক গাড়ি, কিন্তু স্পিড হচ্ছে 50-এর বেশি, 50-60-এর স্পিডে যাচ্ছে। এখানে পিঠে বাচ্চা বেঁধে এরকমভাবে ঘুরছে সবাই। বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, বেশ কিউট লাগছে ওকে দেখতে। তো ওরা বাজার করছে। এটা হচ্ছে মংলাবাড়ি বাজার, জয়গাঁও যেতে ঠিক আগে পড়ে এটা। আজকের ওয়েদারটা একটু মেঘলা ওয়েদার রয়েছে, ওই জন্য জার্নি করতে সুবিধা, কিন্তু অতটা সুন্দর চিত্র ক্যামেরা ধরা পড়ে না। যদি আকাশ নীল থাকে, রোদ থাকে, তাহলে খুব সুন্দর চিত্র ধরা পড়ে না। বেশ বড় মার্কেট এটা। আমরা বিকেলে চেষ্টা করবো দিকে আসা যায় কিনা। এখন ডাইরেক্ট আমাদের যাত্রা হচ্ছে ওদিকে। তো আমরা একটা জ্যামে পড়েছি। এই যে গাড়িগুলো রয়েছে না, এই প্রত্যেক গাড়িগুলো এখান থেকে ভুটানে যাচ্ছে বিভিন্ন জিনিসপত্র নিয়ে, বিভিন্ন জিনিসপত্র, অ্যালুমিনিয়ামের জিনিসপত্র, তারপরে আয়রন শিল্প বা লোহার এই সমস্ত জিনিসপত্র, সমস্ত কিছু নিয়ে এই গাড়িগুলো ভুটানে যাচ্ছে। আর এখানে প্রচুর ভুটানি গাড়িও রয়েছে। যারা এপাশে আসে, ভুটান থেকে যারা জয়গাঁওতে আসে, তারা একটা কার্ড করা থাকে, কার্ড শো করে চলে আসে, এই দিক থেকেই বাজার করে নিয়ে যায়। ভুটানের ফুড স্টলিংয়ে বাজার হয়, এগুলো সব ভুটানে ঢুকবে। আমরা চলে এসেছি পুরো ভুটান গেটের সামনে, এবং ভুটান গেটের সামনেই আমাদের টোটো দাঁড়াচ্ছে। তো এই ভুটান গেটের সামনেই চলে এসেছি। এবার লাগেজ নেব, লাগেজ নিয়ে ভুটানে প্রবেশ করবো। যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওর কমপ্লিট করে। ভুটানের গেট পুরো সামনে, একটু পর আমরা প্রসিডিওর কমপ্লিট করবো, কমপ্লিট করে ভুটানের দিকে যাব। তো আমরা এদিকে যাচ্ছি একটা হোটেল দিকে, সেই হোটেলে থাকবো আজকে রাতে। ভুটান ঘুরে এসে আবার হোটেলেই স্টে করবো।
জয়গাঁওতে এসে আমরা প্রথমে একটা হোটেল নিয়েছি, হোটেল সাবিত্রী। এই যে ওপরে লেখা আছে হোটেল সাবিত্রী, ওর একটা রুম নিলাম। এখানে রুম পড়েছে 1200 টাকা। তো এখানে রুম নিয়ে আমরা ভুটান ঘুরবো। ভুটান আমরা আই কার্ড শো করে ঘুরবো। আই কার্ড শো করে ঘুরবো বলতে দুরকম ভুটানে ঘোরা হয়। একটা হচ্ছে আই কার্ড শো করে ভুটানে ঢুকতে দেয়, সেটা কত নেয় সেটা আমি গিয়ে দেখাবো এখন। আর একটা হয় পারমিট নিয়ে, ইনার লাইন পারমিট বা যেটাকে আইএলপি বলা হয়। তো ইনার লাইন পারমিট হচ্ছে ভারতীয় যারা নাগরিক তাদের জন্য 1200 টাকা প্রতিদিন মাথা পিছু, মানে একজনের পার ডে 1200 টাকা। যদি 5 দিনের ট্যুর করা হয় তাহলে 6000 টাকা এরকম। আর যদি ভারতীয় নাগরিক বাদে অন্য যে কোনো দেশের নাগরিক হোক না কেন তার জন্য $100, $100 মানে প্রায় 8500 টাকা। মানে 5 দিন করতে গেলে প্রায় 45,000 টাকা তার পড়ে যাবে। ভারতীয়দের জন্য যেটা 6000, সেটা অন্য দেশের নাগরিকদের জন্য প্রায় 45,000 টাকা। তো এখান থেকে বেরিয়েছি, এখন আমরা বেরিয়ে যাব ভুটানে ঢুকবো। ফুনশেলিং যে শহরটা রয়েছে ভুটানের অর্থনৈতিক সমৃদ্ধশালী শহর, সেই শহরে আমরা ঢুকবো। ঢুকে ওইখান থেকে ফুনশেলিংটা ঘুরবো। মোটামুটি 10 কিলোমিটার মতো যাওয়া যায় আই কার্ড শো করে। তো এখনও পর্যন্ত যাওয়া যায়, আর কিছুদিন পর হয়তো যাওয়া যাবে না। এই খবরটা শুনেই তাড়াতাড়ি ভুটানে আসা। তো ব্যাপার হচ্ছে এখান থেকে আমরা সামনে যাব, সামনে হচ্ছে ভুটানের গেট থেকে আমরা যাব আই কার্ড শো করে ভুটানের ভেতরে। আমাদের সামনে যে ভুটান গেট, এই গেটটা হচ্ছে গাড়ি যাওয়ার জন্য, আর আমাদের যাওয়ার জন্য বাদিকে একটা সরু গলি আছে। এই গলি এটা দিয়ে যেতে হবে। এটা দিয়ে গিয়ে আমাদের আই কার্ড শো করে তারপর ভেতরে যেতে হবে। আর একটা কথা বলে রাখা ভালো, এই দিক থেকে যেমন আই কার্ড দেখিয়ে যাওয়া যায়, ওরা তেমন একটা কার্ড দেখিয়ে চলে আসে পাশে। এই পাশ থেকে চলে এসে এখান থেকেই বাজার করে নিয়ে যায়। ফুনশেলিং আছে যারা ভুটানের ফুনশেলিংয়ে, তারা এই পাশ থেকে এরকম একটা কার্ড আছে, কার্ড দেখিয়ে বাজার করে নিয়ে যায়। ভুট্টা বিক্রি হচ্ছে এখানে। আর এখান থেকে আমরা প্রবেশ করব ভুটানের মধ্যে। মেল ফিমেল জায়গা করা রয়েছে, এখান থেকে আমরা যাবো। স্ক্যানিং হচ্ছে সমস্ত কিছু। সুন্দর জায়গা, ঢোকার সাথে সাথে একটা শান্তি রয়েছে এর ভেতরে। তো এখানে ভুটানের মধ্যে প্রবেশ করেছি। ওখানে আই কার্ড দেখাতে হয়, অন্য কোনো কার্ড অ্যালাউ নেই, আধার কার্ডও অ্যালাউ নেই। এবং ইমিগ্রেশন অফিসটা এরকম, আমরা যখন ঢুকলাম এদিক দিয়ে ঢুকলাম, আর বেরোনোর সময় এটা দিয়ে বেরোবো। তো ওখানে আধার কার্ড বা অন্য কোনো কার্ড অ্যালাউ নেই, যদি আই কার্ড থেকে আই কার্ড। আর ড্রাইভিং লাইসেন্স থাকলে, যদি ভুটানে বাইক চালায় কেউ, তাহলে ড্রাইভিং লাইসেন্স শো করে একটা কার্ড নিতে হয়, তাহলেই চালানো যায়। ওপাশে যে ঘিঞ্জি ব্যাপারটা ছিল এখানে পুরোটাই নেই। আরেকটা কথা বলে রাখি, এখানে যে আইএলপি রয়েছে ইনার লাইন পারমিট, সেটা তো আগে বললামই। যদি নাইট স্টে করা যায় তাহলে সেই পারমিটটা লাগে, আর যদি নাইট স্টে না করা যায় 24 ঘন্টার মধ্যে ফিরে যাওয়া যাবে। নাইট স্টে যদি না করা যায় তাহলে ওই পারমিটটা লাগে না, মোটামুটি ফ্রিতেই চলে আসা যায়। এখন বর্তমানে ভুটানে উপস্থিত রয়েছি মাত্র 255 টাকা খরচা করে কলকাতা থেকে। 215 টাকা টিকিট, আর 40 টাকা হচ্ছে 215 টাকা ট্রেন টিকিট, এবং 40 টাকা পুরোপুরি হাসিমারা থেকে জয়গাঁও পর্যন্ত। এবং এইখানে এর ভেতরে ঢুকতে 10 টাকাও লাগে না, এখন পুরো ফ্রি। মানে 255 টাকা আপনি চলে আসতে পারবেন ভুটান। একদম ড্রাগনের দেশ ভুটান, বজ্রপাতের দেশ ভুটান, এবং কার্বন ফ্রি নেশন বা কার্বন ফ্রি দেশ ভুটান। আর এখানকার পুলিশ গাড়িগুলো এইরকম। ওই দিকে জয়গাঁওয়ে, ভারতের মধ্যে জয়গাঁওয়ে যে রাস্তাঘাটের অবস্থা, এদিকে সম্পূর্ণ বিপরীত। এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম বলা যায় একটা শান্তিপূর্ণ আবহাওয়া বা বাতাবরণ এখানে রয়েছে। পুরোপুরি একটা পিসফুল কান্ট্রি এটা ভুটান। আর ভুটান আরও হচ্ছে বিশেষ বিষয়ে পারদর্শী, সেটা হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি বা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। ভুটানের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বেশ উন্নত। আর ভুটানের মানুষেরা বেশিরভাগই সুপারির চাষ করে। সুপারির চাষটা বেশি হয় এদিকে, ওই জন্য সুপারি এখান থেকে রপ্তানি হয় ভারতে বেশি। আর বাদ বাকি গাড়ি পর্যটন শিল্পের উপর ভুটানটা নির্ভরশীল। গাড়ি চালানোর অনেক রয়েছে, বা ড্রাইভার কাজ করে অনেক রয়েছে। আর এখানে এই গাড়ি চালানোর পেশাটা একটা সম্মানজনক পেশা বা গৌরবজনক পেশা হিসেবে মনে করা হয়। তো আমরা রয়েছি এখন ফুনশেলিং শহরে, যেটা ভুটানের একদম অর্থনৈতিক ক্যাপিটাল বলা যায়। ভুটানের ক্যাপিটাল থিম্পু, ভুটানের ভাষা জংথা। আর ভুটানের অনেক ওয়াইন শপ রয়েছে। ওয়াইন শপে নাকি এখানে ভুটানে দুটো জিনিস খুব কম দাম। দুটো জিনিস বলতে এখানে পেট্রোল 60 টাকা 65 টাকা লিটার, আমাদের ওখানে যেটা 100 টাকা 105 টাকা। আর এখানে লিকারটা অনেক কম। এখানে নাকি বিয়ার শুরু 50 টাকা থেকে, সেটাও দেখবো আজকে। তো কৃষাণু এখনও আসেনি, আমি এখানে এসে দাঁড়িয়ে রয়েছি আগে, ও একটু পরে আসছে।
আসলে আমরা একসঙ্গে এখান থেকে বেরোবো। ভুটানের লিকার মার্কেট একদম পুরো ওপেন। আমাদের ওখানে যেমন মুদিখানা দোকান, এখানে দেখুন লিকারের দোকান একটা আছে, লামো লিকার মার্কেট। এখানে কেমন প্রাইস কি আছে আমি সেটা জিজ্ঞাসা করে নিচ্ছি। मैडम ये ब्लैक एंड व्हाइट का प्राइस कितना है? ब्लैक एंड व्हाइट गमची बोलो। हाँ 1 लीटर 750 1750 और ये ओल्ड कॉफ़ी का 900 सस्ता है। তো এখানে প্রচুর ওয়াইন রয়েছে। এখান থেকে কতগুলো ওয়াইন নিয়ে যাওয়া যায় ওদিকে? वाइन 360 টাকা পিচ ওয়াইন। না না, নিয়ে ওইদিকে নিয়ে যাওয়া যায় তো? দুইটা দুটো নিয়ে যাওয়া যায়? দুইটা। একজন দুটো নিতে পারে? দুইটা কোনো মিলে যায়। হ্যাঁ একটা কোন দুইটা কোন একজন যদি পার করতে লাগে আমরা দুটো পাঁচটা আমি পার করব। ও দাদা পার করে দেন তো। আমার কাছে কুড়ি কাজ না না, পার করাতে হবে না, আমি জাস্ট শুনছি। কথা বললাম अच्छा দুইটা লিমিট लिमिट तो दुईटा আছে দুইটা। अच्छा और बियर जो है ना, बियर 60 रुपए 60 रुपये कौन कौन है? ये भी 60 रुपए है, बोतल के भी 60 रुपए है। अच्छा अच्छा, ड्रग 11,000 100 का, ये 100 80 90 का। 100 का 90 का 60 का। अच्छा अच्छा, यहाँ पे सिर्फ खरीदने के लिए हाँ या बैठे पीने के लिए? ये अच्छा अच्छा। बार ये और होलसेलर बियर लेगा तो बियर भी 60 रुपए दो का 120 दो लेने पड़े? हाँ एक टू भी ले जा सकते हैं 60 रुपए। ठंडा चाहिए ठंडा, गर्म चाहिए मैक्सिमम 2 ले सकते हैं। हाँ कैन होने से 4, लो कैन 4। बोतल होने से वही नहीं 25 दिन। আচ্ছা আচ্ছা, বোতল দুটো নিতে পারবে আর ক্যান 4টে নিতে পারবে। এখানে হচ্ছে এটাই সিস্টেম। আর দাম মোটামুটি মনে হচ্ছে কমই আছে। सब करा जो इंडिया से बिल में तो का। इंडिया से इसका जो रेट थोड़ा कम है ना? हाँ बहुत कम है। बहुत कम। इंडिया में आपको 150 रुपए मिलेगा। हाँ, हाँ, हाँ। ये भी 150 रुपए लेगा ये वाला। ड्रग 11,000 ये इंडिया में नहीं पाया जाता है। ये आपको यहाँ मिलेगा 60 रुपए में। अच्छा, 60 रुपए ओनली 60। ये मैन्युफैक्चर क्या भूटान में ही होता है? भूटान का ये इंडिया का नहीं है, भूटान का है। अच्छा अच्छा, वो जो ओल्ड मॉन्क है ना, ओल्ड मॉन्क का मैन्युफैक्चर होता है? ये वाला हाँ, ये 200 का है। ओ कांचेर ग्लास बोतल कांच बोतल 200 200 500 उन्हें 5 5 मिलियन 5 मिलियन 5 मिलियन 500 मिलता हाफ तो हाफ। ठीक है ना? हाँ तो ये मैन्युफैक्चर की भूटान में ही होता है? हैं भूटान में ये भी मैन्युफैक्चर भूटान में होता है? हाँ कर दो अच्छा 1225 पे है ना। अच्छा मैडम इसका कितना पड़ेगा लगभग? 350 350 हाँ 350 ये इसका फुल है, स्टार्टेड सिर्फ 350 है। फुल है, हाँ फुल। ये है 100। अगर हम लेंगे तो आप बिल देंगे ना? बिल नहीं होता यहाँ पे। बिल होता है, आप 2 बोतल अलाउ है, दो अच्छा अब बिल बोले तो बिल दे बिल दो। देगा आप, बिल नहीं। नहीं कोई जी में तो अच्छा अच्छा, ये है 350 100 200। 100 আমাদের ওখানে কত? 160 ওরে কেউ নিয়ে চলে তো কম কাজ করবে। 350 ये हाफ एक क्वार्टर 350 200 100 100 200 350 ठीक है। और 1 लीटर है ना? नो 750 ml 750 ml 500 375 ml 180 ml 180 ml। अच्छा अच्छा, तो हम जब लेंगे ये ट्रेन में ट्रैवल बैठ करेंगे कुछ नहीं होगा। कुछ नहीं होगा? वो क्या अपना खाने की सामान है, भूटान का है तो इंडिया दो थोड़े। अलाउ ट्रेन दो में वाला ले है ना? प्लेन में ले जाइए सिर्फ और यहाँ पे वाइन स्पेशल वाइन की क्या क्या है? हाँ, भूटान का स्पेशल वाइन जिम है, टाकिन जिम 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 एक जिम जिम ग्रेप्स वाइन है क्या? 260 पीच का 260 only 260 ओनली पीच का वाइन है। है। आपको सिलीगुड़ी में 800 मिलेगा, 900 1000 मिलेगा। 800 900 1000। हाँ। और ये वो वाला लाल वाला वो कितना 2 है ना? टाकिन 180 180 है। रेड वाइन। ये रेड वाइन ऑफ भूटान भूटान का चार वाइन विंट्रिया टाकिन चाट हो गया। जामजिम। बस रेवेन वाइन रेवेन वाइन, ये 4 वाइन भूटान का ही है। भूटान सब भूटान का, इंडिया का नहीं है। 260 कीवी वाइन प्लीज। 280 इधर ये अच्छा वाला अच्छा वाला। कीवी सब की- अच्छा है, सब अच्छा कीवी फ्रूट का वाइन है। कीवी का
इसका प्राइस कितना है? 350, 350 और ये 260, हाँ। 180, 365, 330. 330। सस्ता रेट है। बहुत सस्ता है, सस्ता। बहुत सस्ता सस्ता है, रेट है। सस्ता है, ये सब ब्रांड सस्ता है. अब ये श्रीवुड लीजिएगा तो 1000 रुपये लेगा 1000। हाँ हाँ। और भूटान का स्पेशल क्या है? वो जो कोरिया वो जो बोतल में है ना उस तरफ, वो क्या है? Korean ka 200 है ये Korean ka wine. कोरियन का वाइन। Rice कोरियन का वाइन Rice wine. अच्छा, कोरियन का वाइन पैकेजिंग के भूटान में ही होता है? वो इम्पोर्ट होता है, कोरिया से इम्पोर्ट होता है क्या? ঠিক আছে। তো ওয়াইনের দাম যথেষ্ট সস্তা এখানে, প্রায় অর্ধেক এরকম। আর এখানে ম্যানুফ্যাকচার হয় যেগুলো কোরিয়ান, সেগুলো কোরিয়ান থেকে ইম্পোর্ট হয়। কোরিয়া থেকে ইম্পোর্ট হলেও 200 টাকা অনেক কম। আর যে এখানেই হয় মানে ওলমং বাদ বাকি যা আছে ভ্যাট 69 যা লেখা আছে ওখানে, ওয়াইন তো 5টা দেখালো এখানকার। আর বাদ বাকি যা ভুটানেই ম্যানুফ্যাকচার হয়। ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি ভুটানে বেশ ভালো, এবং প্রসেসিং ইন্ডাস্ট্রিটা ভালো, ওর জন্য এখানেই ম্যানুফ্যাকচার হয়। ওই জন্য এখানে প্রচুর দাম কম, মানে আমাদের ওই দিক থেকে বা ইন্ডিয়া থেকে ভুটানে প্রচুর দাম কম। ওই জন্য এখান থেকে দুটো নিয়ে যেতে পারে যারা এমনি ঘুরতে আসে বা নর্মাল কাজে আসে, তারা দুটো নিতে পারে। দুটো নিলে ফ্রি, দুটোর বেশি নেওয়া যায় না। এই হচ্ছে ব্যাপার। আর আমরা বেরিয়ে একটু ঘুরবো ফুনসিলিংয়ে। তো নমস্কার করাকে ভুটানি ভাষায় বলে হুজাংপো। আগেও শুনেছিলাম, মনে ছিল না, এখন আরেকজনের কাছে শুনে নিলাম। নমস্কারকে বলা হবে হুজাংপো। যদি কারোর সাথে দেখা হয় তাহলে এভাবেই সম্বোধন করতে হবে তাকে। তো এখানে প্রচুর লিকার শপ রয়েছে যেটা বললাম, এবং প্রচুর লিকার রয়েছে, অনেক ধরনের লিকার রয়েছে। এখান থেকে যারা আসে ঘুরতে এখান থেকে পার হেড 2টো করে কিনে নিয়ে যায় এরকম বলছে তারা। অবশ্য যাদের বেশি লাগে তারাও এখান থেকে ব্যবস্থা করে দেয়। কাকু যেটা বললো সেটা অন্যরকম ভাবে আর কি। তো আমরা একটা মনস্ট্রিতে চলে এসেছি, ফুনসিয়ান ল্যাম। মনস্ট্রিটার নাম হচ্ছে ফুনসিয়ান ল্যাম, বৌদ্ধ মনস্ট্রি। ঢোকার পথটা এরকম সুন্দর, ওপরে বোগনভলিয়া, নিচ থেকে অনেক মানুষ এখানে বসে রয়েছে, যে বৌদ্ধ যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা এখানে এসে তাদের ধর্মস্থান। সুন্দর একটা পরিবেশ, এখানে এসে জোরে কথা বলাও যায় না, মানে এত শান্ত স্নিগ্ধ পরিবেশ, জোরে কথা বললেও নিজের কানে লাগে। ওর জন্য আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। এটাই হচ্ছে সেই মনস্ট্রি। ইন্ডিয়ার দিকে যাচ্ছি। তো আমরা আবার ভুটান থেকে বেরিয়ে যাচ্ছি, ভুটানকে টাটা জানিয়ে ইন্ডিয়ার দিকে বেরিয়ে যাচ্ছি আমি আর কিষানু। আর এইখানে হচ্ছে ভুটানের যেটা এক্সিট পয়েন্ট, সেটা ওদিকে ছিল এন্ট্রি পয়েন্ট, এটা এক্সিট পয়েন্ট। আর ভুটানের ভিডিও এখানেই শেষ হচ্ছে, আবার জয়গাঁও গিয়ে আজকে নাইট স্টে করবো।